ডিসকাউন্ট টোপে বিমানের টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ, সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবেই প্রতারণা বলছেন সংশ্লিষ্টরা। রপ্তানি আয়ের রেকর্ড করেছে কুমিল্লা ইপিজেড। বিনিয়োগে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের, খুশি শ্রমিকরা। সম্ভাবনা কাজে লাগাতে প্লট সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। নদী ও সমুদ্রে জাল ফেলতে প্রস্তুত জেলেরা। এবার অভিযান বেশি সফল, দাবি প্রশাসনের। উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণের তাগিদ। এবং কানাডার শুল্ক বিরোধী বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা ওয়াশিংটনের। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রিগান ফাউন্ডেশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। ছোট প্রতিষ্ঠানগুলো এদের উপর নির্ভরশীল। রয়েছে টাকা পাচারের অভিযোগও। এসব ঘটনায় হয়েছে একাধিক মামলা। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এখানে একটা সম্পূর্ণ সিন্ডিকেট চক্র ছিল। একটা টিকিট কিনলাম ট্রাভেলিং এজেন্ট থেকে, দেখা গেল আমি তার পেমেন্ট দিয়েছি, টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটিএর সাথে যোগসাযোগে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর। কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। একটা নীতিমালার জন্য দীর্ঘদিন দাবি জানিয়েছি। সরকার আশা করতেছিলাম যে তারা খুব দ্রুত একটি নীতিমালা বা বিধিমালা দিবেন। যখন বিধিমালা এবং নীতিমালা চলে আসবে, তখন এই বিষয়গুলোকে কন্ট্রোল করা সম্ভব হবে। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরো 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর বিমান টিকিট বিক্রি হয় প্রায় 25,000 কোটি টাকার। 2-3 হাত ঘুরে যার বার্ষিক টার্নওভার দাঁড়ায় 50 থেকে 60,000 কোটি টাকায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাবের সাবেক নির্বাহী সদস্য ও মেরাজ এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল হক। জনাব দিদারুল হক, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলেন এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন গেল কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, বেশ কয়েকটি একের পর একই বলা যায় অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো পালিয়ে গেল গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে। কেন আটকানো যাচ্ছে না? এমনটা হচ্ছে কেন বারবার? এখানে যারা কাজ করতেছে, এটা ওটিএ প্ল্যাটফর্ম যারা নিয়ে আসতেছে, সরকারকে তো তারা
যে কথাগুলো বলতেছে স্টার্টআপের নামে, ডিজিটালাইজেশনের নামে, এই কথাগুলো বলে আকর্ষণ করছে, কিন্তু অর্থনৈতিক ব্যবসার যে নীতিমালা সেগুলো তারা মেনটেন করছে না। যেমন তারা কিভাবে পুঁজি আনতেছে বাইরের থেকে বা ভিতর থেকে, যারা সামনে আছে তাদের শেয়ার কতটুকু, এবং এসেই তারা ক্যাপিটাল বার্ন করছে। আমাদের দেশে ক্যাপিটাল বার্ন করলে এখানে একটা মধ্যস্বত্বভোগী গড়ে ওঠে, যেটাকে আমরা B2B বলি আর কি। এই B2B লেভেলে যারা বিজনেসম্যান তাদেরকে তারা আইডি দিয়ে দিয়েছে। আইডি দেওয়ার পর তাদের কাছ থেকে ক্যাশ টাকা অনেক নিয়েছে এবং অনেক ক্যাশ টাকা তারা ডিপোজিট করছে। এটা কিন্তু নিয়ম না, আমাদের সরকারের কোনো নীতিমালা এগুলি নেই, এগুলি দেখারও কেউ ছিল না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি এয়ারলাইন্স যে ফেয়ারটা তাদের জিডিএসে, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সার্ভিসে যে ফেয়ারটা আমরা দেখি, সেটার চেয়ে আপনি কম দামে, অনেক কম দামে, আপনি কাস্টমার লেভেলে না, আপনি B2B লেভেলে এগুলো দিচ্ছেন। তাহলে এখানে যে ক্যাপিটালটা বার্ন হচ্ছে, হাউ ইউ কভার দিস বার্ন? আপনার ক্যাপিটাল তো ক্ষয় হয়ে যাচ্ছে। কোন কনসেপ্ট থেকে তারা এই কাজগুলো করছে? এটা একদম ইভ্যালি যেভাবে পালিয়ে গিয়েছে এবং এটা রিকভার করতে পারে না, এবং সেম ঘটনাটা এখানে ঘটছে। এখন হয়তো তারা বলতেছে যে ছোট ছোট যে অফলাইন ট্রাভেল এজেন্সি, তাদের ভাষায় কনভেনশনাল ট্রাভেল এজেন্সি, ট্রেডিশনাল ট্রাভেল এজেন্সি, তাদের কাছ থেকে ব্যবসাটা তারা কেড়ে নিচ্ছে। কেড়ে নেওয়ার পরে তারা হয়তো একসময় হতে মনে করছে তাদের ছোট ছোট প্রতিদ্বন্দ্বীগুলো শেষ হয়ে যাবে এবং পরে পুরো মার্কেটটা আমাদের দখলে আসবে, এবং এই মার্কেটটা আমরা ইউরোপ আমেরিকার মতন আমাদের দখলে নিয়ে নেব, alibaba.com এর মতন। এরকম একটা ইয়াং জেনারেশন যারা এখন আছে তারা এই কনসেপ্ট থেকে বিজনেসটা স্টার্ট করতে পারে, আই ডোন্ট নো। আবার কেউ কেউ বলতেছে যে প্রতারণার উদ্দেশ্যে আসছে, আমি সেটা বলতে কিন্তু রাজি তারা না। ব্যবসাটা তো অনেক দিন ধরেই করছে, তারা যে অনেকটা কম টাকায় টিকিট বিক্রি করছে, হ্যাঁ, সেটা কম টাকায় প্রকাশ্যেই বিক্রি করছে। করছে। প্রকাশ্যে থাকার পরও ব্যবস্থা নেওয়া যায়নি কেন? প্রকাশ্যে করতেছে, আমি যতটুকু জানি প্রশাসন লেভেলও এটা জানানো হয়েছিল, কিন্তু তারা বলতেছে ওরা কম দামে পারে, আপনারা পারেন না কেন? দেখেন, এটা তো তার নিজের প্রোডাক্ট না, সে তো আরেকজনের প্রোডাক্ট এনে বিক্রি করছে, মাঝখানে তার একটা কমিশন আছে, সেই কমিশনটা তো সে ছেড়েই দিচ্ছে, আবার তার ক্যাপিটাল থেকেও সে ছেড়ে দিচ্ছে। এখন আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা এগুলি কিভাবে বার্ন করেন, হাউ ইউ ম্যানেজ দিস থিং, হাউ ইউ রিকভার দিস থিং? ওনারা বলে যে আমাদেরকে ব্যাংক কিছু সাপোর্ট দেয়, ওয়ালেট থেকে কিছু পায়, তারপরে আমরা ইয়ারলি যে টার্গেট আছে সেই ইনসেন্টিভ থেকে কিছু পাবো, তারপরে আমাদের জিডিএস কিছু সাপোর্ট দেয়, এগুলি নিয়ে আমাদের হয়ে যায়। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে এগুলি নিয়েও তারা আরও ডিসকাউন্ট দিচ্ছে, কারণ ওদের ভিতরে কম্পিটিশন আছে, ওরা তো 4-5 জন আছে, হ্যাঁ, কে কত কম দিচ্ছে। এখন B2B লেভেলে আমাদের অনেকে দেখতেছে যে সবচেয়ে কম দিচ্ছে তারটা ইস্যু হচ্ছে, লোভে পড়ে ইস্যু করার পরে এখন দেখা যাচ্ছে ওই লোক তো তার ক্যাপিটাল ক্ষয় করতেছে। এখন ক্ষয় করার পরে সে আর সার্ভাইভ করতে পারতেছে না, তাকে তো 15 days পর পর এয়ারলাইন্সে পেমেন্ট দিতে হচ্ছে। ক্ষয় করার পরে এখন উনি দেখে যে তার তো ব্যাংকে টাকা নেই পরের টাকাটা দেওয়ার জন্য, তখন কি করবে? তখন গ্রাহকের যে অ্যাডভান্স যে টিকিট ইস্যু করা আছে, নগদ যে টাকা আছে, এগুলি রিফান্ড করে তারা পালিয়ে যাচ্ছে। এই পালিয়ে যাওয়াতে প্রভাবটা গ্রাহক লেভেলে B2 এটা তো ওটিএটা করার কনসেপ্টটা আসছে B2 কাস্টমার লেভেলে, কিন্তু আমাদের দেশে কাস্টমারদের এই যে ক্যাশলেস ওয়ালেট কতজন ইউজ করে আপনি বলেন? আমাদের তো এই দেশ থেকে 10-12 লক্ষ লেবার যায়, তারপরে যারা যায় ওরা ক্যাশ টাকা ট্রাভেল এজেন্সিতে দেয়। ট্রাভেল এজেন্সি ব্যবসাটা একদম ঘনিষ্ঠ ট্রাভেল এজেন্সি না হলে কেউ যেতে চায় না, ঠিক না? এখন B2B লেভেলে মাঝখানে কিছু যারা ট্রাভেল এজেন্সি নাই তারাও এই ব্যবসাটা নিয়ে বসেছে, বসার পরে এখন তারা তাদের কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছে। আমি অনেককে জানি B2B লেভেলে তারা অনেক টাকা 20 লাখ টাকা 10 লাখ টাকা হারিয়েছে। সোজা কথা হচ্ছে যে এই বার্নটা, হ্যাঁ, এই ওটিএলারা রিকভার করতে পারে নাই এবং তাদের স্টার্টিংটাই ছিল ভুল। আমরা বলেছি যে এখানে একটা নীতিমালার দরকার। সবচেয়ে বড় নীতিমালাটা হচ্ছে এয়ারলাইন্স যে পেমেন্টটা দিচ্ছে সেই পেমেন্টটা যেন ওটিএতে এর নিচে যেন তারা দিতে না পারে। এই জায়গাটাই যদি আমরা কাজ করতে পারি, আপনি দেখবেন ওটিএ এত ব্যবসা এত টার্নওভার তারা করতে পারবে না। আরেকটা বিষয় দেখছিলাম, আপনি আমাদের সহকর্মী প্রতিবেদনও দেখছিলেন কিনা, যারা ভুক্তভোগী আছে তারা বলছিলেন যে সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কেনাটা তুলনামূলক একটু ঝামেলা বেশি আছে। তাহলে আমরা সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কেনাটা তুলনামূলক সহজ করা যাচ্ছে না কেন, বা করলে এটা করা যাবে? তো এটা এয়ারলাইন্স তারা খুব কম জনবল নিয়ে কাজ করে, তারা এজেন্টের মাধ্যমে বিক্রি করে। ওই জনবলের পিছনে তার তো কোনো খরচ দরকার নেই, এবং তারা ওই জনবলটাকে তারা যে 7% ছাড় দেয় সর্বোচ্চ,
সেই ছাড় দিয়ে তারা ম্যানেজ করে। এটা সারা ওয়ার্ল্ডে আছে। এয়ারলাইন্স 10 জন লোক নিয়ে কাজ করবে, গোটা 20টা ফ্লাইট সে সপ্তাহে অপারেট করবে, যত কস্ট মিনিমাইজ করা যায়। এটাই এয়ারলাইন্সের পলিসি এবং তাদের ভিতরে কম্পিটিশন আছে। সেক্ষেত্রে তুলনামূলক সহজ যদি হতো সরাসরি এয়ারলাইন্স আপনাকে কাস্টমার লেভেলে আপনাকে যদি দেয়, তার যে ফেয়ারটা আছে, যেটা জিডিএস এর দেখা, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সার্ভিস আমরা দেখি, আপনিও দেখেন, সেই ফেয়ারে তো আপনি ইস্যু করবেন না। হ্যাঁ, এজেন্ট তো আরো কিছু ছাড় দিয়ে কাস্টমারের কাছে যাচ্ছে, তো ছাড়েরও একটা লিমিট আছে, তো আপনি কতটুকু ছাড় দিতে পারেন। কিন্তু আমাদের ওটিআলারা ছাড় তো ওটা দিয়ে দেয় আর নিজের পকেট থেকেও দেয় টু এক্সপ্যান্ড দ্য মার্কেট। ইটস দ্য রং কনসেপ্ট। একদম, এটা একেবারে ভুল একটা কনসেপ্ট, এটা ফেল করবে, আই নো। জি, আরেকটা বিষয় যদি বলি যে গ্রাহকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতদিন যারা ব্যবসাটা করতো প্রকাশ্যেই করতো, এখনো তো এমন ব্যবসা অনেক টিকে আছে। ওটিএর সেই টিকে থাকাগুলোর বিরুদ্ধে কি এখন ব্যবস্থা যারা নেওয়া হবে না? টিকে আছে তাদের যদি অন্য কোনো খাতে বড় পুঁজি থাকে, তারা যদি, আমি মনে হয় যারা তারা হয়তো একসময় অবসায়নে যাবে, ভদ্রভাবে যাবে আর কি, যে আমরা ব্যবসাটা করছি না, আমাদের লস হয়ে গেছে, আমরা ব্যবসাটা গুটিয়ে নিচ্ছি এবং যারা আমাদের কাছে পাওনাদার আছে তাদেরটা মিটিয়ে দিলাম, এয়ারলাইন্সেরটা মিটিয়ে দিলাম, যেমন ফ্লাই হাব চলে গেছে ভদ্রভাবে। কিন্তু অনেকে তো ভদ্রভাবে যেতে পারছে না, পালিয়ে যাচ্ছে। শুধু পালিয়ে যাওয়াটা আমাদের একটা ন্যাশনাল প্রবলেম হয়ে গেছে। আমরা তো সব জায়গা থেকে পালিয়ে যাচ্ছি, কেন বলেন তো? এটা খালি সেই সমস্যা সমাধানে কাজ হচ্ছে না কেন? এটা সমাধানে কাজ হচ্ছে, আমি মনে করি যে বর্তমান সরকার যে রিফর্মের কথা বলছে, এটা তো কেউ শুনছে না। আপনার সব কমিশনগুলোকে আপনি সক্রিয় করেন, আইনের শাসন কায়েম করেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের আইন আছে, আমাদের কম্পিটিশন কমিশনে আইন আছে যে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো পণ্য, শুধু টিকিট কেন, কোনো পণ্য যদি কম দামে বিক্রি করেন, সেটাও অন্যায়। সরকার শোনাতে ব্যর্থ হচ্ছে কেন? আবার সরকার এখন আসছে, আগে তো কমিশনগুলো কাজ করে না, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কম্পিটিশন কমিশন, আমাদের নদী কমিশন, মানবাধিকার কমিশন, এগুলি তো ছিল, তারা তো ফাংশনেবল ছিল না। আমরা পট পরিবর্তনের পর আসলে কতটা কার্যকরভাবে কাজ করতে দেখেছি, শুধু এই বিষয়টি না, বিভিন্ন সময় এমন বিভিন্ন এয়ারলাইন্সের সিন্ডিকেটের কথা এসেছে। বিগত সময়ের কথা আমরা অনেকটাই জানি। 5 তারিখের পরে, গত বছরের 24-এর পরে, এই 1.5 বছরে কতটা আমরা পরিবর্তন দেখেছি আসলে? আপনি পট পরিবর্তনের কথা বলতেছেন, সরকার চেষ্টা করতেছে, একটা পরিপত্র জারি করলো না যে আপনারা এভাবে করেন, কেউ মানতে চায় না। হ্যাঁ, একেবারে তৃণমূল পর্যায়ে কেউ মানে না, মানে কি আমরা সাধারণ জনগণও এটা মেনে, আমরা তো এইভাবে অভ্যস্ত, আমরা তো এইভাবে অভ্যস্ত না, আমরা এইভাবে ব্যবসা করেছি। হ্যাঁ, এই জিনিসগুলোকে মানিয়ে নেওয়া, হ্যাঁ, এটা একটা কঠিন কাজ। সরকার চাচ্ছে, সরকারের পরিপত্র যদি মানিয়ে নেওয়া না যায় তাহলে উপায়টা আসলে কোথায়? এই জন্য তো সরকার এখন কিছু কিছু জায়গায় ভিজিলেন্স টিম পাঠাচ্ছে, ভোক্তা অধিকার পাঠাচ্ছে, যে আপনারা এইভাবে করেন। এখন আমাদের তো দীর্ঘদিনের একটা চর্চা, সেই চর্চার থেকে আমরা যেই জায়গায় অভ্যস্ত হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে আপনি যদি কারো কাছে আইনের কথা বলেন যে আপনি এটা ঠিক হচ্ছে না, করে রাখেন আপনার এইসব কথা, আমরাও মানি না, কিন্তু আমাদেরকে এটা মানিয়ে নিতে হবে, মানতে সময় লাগবে। সব জায়গায় তো আপনি দেখছেন। হ্যাঁ, তবে আমি আপনাকে যেটা বলতে চাই, ওটিএলারদেরকে খুব কন্ট্রোলে আনতে হবে। একটা জায়গা, অনেক নীতিমালা আছে, সেগুলো তো দেখবেই। একটা জায়গা বর্তমান যেটা, সেটা হচ্ছে যে এয়ারলাইন্স যে পেমেন্টটা তারা যেটা ডিসক্লোজ করে তাদের স্ক্রিনে, যেটা অ্যাপ্রুভ, তার নিচে তারা কোনো লেভেলে এটার জন্য না দেয়, কারণ ওখানে যে লাভটা থাকবে সেটা তো ওটিএ, কোনো ওটিএ প্ল্যাটফর্মকে যেন প্রমোট না করে, এমনটা না। ওটিএ আমাদের এয়ারলাইন্সটা একটা পেমেন্ট আমাদেরকে অ্যাপ্রুভ করে দেয় যে দিস ইজ মাই প্রোডাক্ট, আমার প্রোডাক্টের এই দাম। ধরেন আপনি ঢাকা থেকে লন্ডন যাবেন 22 তারিখে, 22 নভেম্বর, ওখানে আমি যখন ক্লিক করি তখন ওদের ফেয়ারটা আসে এবং 10টা ফেয়ারও আসে, কোন এয়ারলাইন্সের পেমেন্ট কত সেটাও আসে। যেটা কম সেটা গ্রাহক করে তা না, কানেকশনের ব্যাপার আছে, এয়ারলাইন্সের নানান বিষয় আছে, গ্রাহক সিদ্ধান্ত নেবে যে আমি কোনটা নেব। এখন যে পেমেন্টটা ওখানে শো করে, ওটিএ করে কি, সে পেমেন্টটা 15-20% ডিসকাউন্টে ছেড়ে দেয়। তাহলে যে কনভেনশনাল ট্রাভেল এজেন্সি যারা বার্ন করে না, তাদের গ্রাহকরা তো ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ,
গ্রাহকরা যাচ্ছে না, B2B লেভেলের মাধ্যমে চলে যাচ্ছে। এটা হয়েছে একটা ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে আমাদের ট্রাভেল মার্কেটে, যে সেটা হলো যে আমাদের কতজন ট্রাভেল এজেন্সির ভিতরে কত টাকা টার্ন ওভার হয়, পুরো টাকাটা ওটি এর ওখানে চলে গেছে। চলে যাওয়ার কারণে একটা ভারসাম্যহীন অবস্থা ব্যাংকিং সেক্টরে হয়েছে। এই যে যারা ওটিএ নিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু এয়ারলাইন্সের কোনো টাকা নষ্ট হয়নি। আমি এটা নিশ্চিত বলতে পারি, কারণ এয়ারলাইন্স পুরাটাই নন ফান্ডেড সিকিউরিটি নিয়ে, যেমন এটা নিয়ে সচেতনতা তৈরি হওয়ারও একটা সুযোগ তো সচেতনতা তো আছেই। আমরা ওয়াটার থেকেও করেছি, তারপরে সরকারও প্রশাসনিকভাবে শাস্তি দিয়ে নানানভাবে চেষ্টা করা হচ্ছে। আমি আশা করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আমাদের আজকে থাকবে, মানে আমরা যে দীর্ঘদিন আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, আমরা টিকিটের কথা বলতেছেন, সর্বক্ষেত্রে আমরা একই অবস্থায় আছি, তো সেগুলি একটা সময় লাগবে। সময় স্বল্পতার জন্য আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে এরকম স্ক্যাম যেন আর না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম অনলাইন ট্রাভেল এজেন্সি বিগত সময়গুলোতে একের পর এক যে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তার প্রভাব নিয়ে, এবং আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন আটাবের সাবেক নির্বাহী সদস্য দিদারুল হক। যাচ্ছি অন্য প্রসঙ্গে। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি পণ্য খালাস প্রক্রিয়া। এতে ওষুধ শিল্পের কাঁচামাল হাতে পেতেও তৈরি হচ্ছে জটিলতা, দীর্ঘসূত্রতা, যা আগামীতে সময়মতো ওষুধ তৈরি ও সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। এই শঙ্কা দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। MS আরিফিনের রিপোর্ট। 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করা প্ল্যান রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্বাভাবিক সময়ে 4টি গেট দিয়ে আমদানি পণ্য বের হলেও বর্তমানে হচ্ছে শুধু একটি গেট দিয়ে। এতে পণ্য পেতে তৈরি হচ্ছে দীর্ঘসূত্রিতা। ঢাকা কাস্টম হাউস থেকে 9 নম্বর গেটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হওয়ায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্টদের। জট বাঁধছে কন্টেইনারবাহী ট্রাকেও। বিশেষ করে ওষুধ, ভ্যাকসিনের মতো স্পর্শকাতর পণ্যের কাঁচামাল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ফার্মা কোম্পানিগুলোর। ভিতরে মনে করেন যে মাল আনার নোক নাই, আবার প্লেট পাই না, এই ঝামেলা ওই ঝামেলা। সিরিয়ালি মাল পাইতে ন্যূনতম 3 দিন লেট হয়ে যাবে। কাগজ রেডি করে একটা এক্সপ্রেস পেমেন্ট করে দিয়ে দিলাম, ওরা মাল আনলো, আনার পরে দেখলাম মাল আমার মিললো না, ফার্মা মাল। অবশিষ্ট যেই মালগুলো আছে সেগুলোরও কোনো আপডেট তারা দিতে পারছে না। দেশে দরকারি ওষুধের 95 ভাগই উৎপাদন করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এতে যে কাঁচামাল দরকার হয় তার 90 ভাগই আসে বিদেশ থেকে। ব্যবসায়ীদের হিসাব 46টি প্রতিষ্ঠানের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে। যদি এখানে আমদানি তাৎক্ষণিক ওষুধ শিল্প এর ধাক্কা সামলাতে পারলেও উৎপাদকদের শঙ্কা, কাঁচামাল দ্রুত খালাস না হলে 3-4 মাস পর ব্যাহত হবে উৎপাদন সরবরাহ। 53টা পর্যন্ত আপনার ম্যাটেরিয়ালস লাগতে পারে, এই এক্সিপিয়েন্ট আর আদার্স ম্যাটেরিয়াল মিলে একটা পণ্য দাঁড়াতে পারে। এখন যদি দ্রুততর সময়ে এগুলো যদি ফার্দার যে এলসির গুডস পণ্যগুলো সেগুলোকে যদি আপনি না আনেন, তাহলে 3-4 মাস পরে যে আপনি আবার এটা সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেবে। জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল সরবরাহে বিশেষ উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য তাদের যে র মেটেরিয়ালস গুলো, ইম্পোর্টেড যে র মেটেরিয়াল আছে, আমদানিকৃত যে র মেটেরিয়াল আছে, সেই র মেটেরিয়াল গুলোকে কার্গো ভিলেজ থেকে খুব দ্রুত এটা এক্সিকিউশন করার ব্যবস্থা করতে হবে, যাতে সে দ্রুত উৎপাদন করে সেটা রপ্তানি করতে পারে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের 150টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। মংলা বন্দরে পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আমদানি রফতানিও। চলতি অর্থ বছরের প্রথম 3.5 মাসেই আমদানি হয়েছে 45,07,000 মেট্রিক টন পণ্য। মংলা বন্দর আমদানি রফতানি বাণিজ্যের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, মংলা সমুদ্র বন্দর, এই বন্দরের বর্তমান সরকারের প্রচেষ্টায় কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সেই মংলা বন্দরটি। বেড়েছে জাহাজের সংখ্যা, আমদানি রপ্তানি পণ্য সহ গাড়ি আমদানি বেড়েছে মংলা বন্দরটি। তবে আমাদের মংলা বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে 2025-26 অর্থ বছরের 3.5 মাসে এ পর্যন্ত প্রায় 244টি বাণিজ্যিক জাহাজ মংলা বন্দরে নোঙ্গর করেছে এবং গাড়ি আমদানি হয়েছে 3040টি। এছাড়া কন্টেইনার আমদানি হয়েছে 10,340টি এবং পণ্য আমদানি হয়েছে 45,07,000 মেট্রিক টন। কারণ মংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু চলতি অর্থ বছরে 90,80,000 মেট্রিক টন পণ্য খালাস করার
দ্বিগুণ হবে বলে আমাদের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তারা জানিয়েছে যে এই 1 বছরে 3.5 মাসে 45,07,000 মেট্রিক টন পণ্য এখান থেকে আমদানি করতে পেরেছি। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমন জানিয়েছে যে মোংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু ব্যবসায়ীরাও আগ্রহ প্রকাশ করছে, কারণ ব্যবসায়ীরা আমাদের যেমন জানিয়েছে যে মোংলা বন্দর থেকে পণ্য আনা নেওয়ার জন্য সড়কপথ সচল রয়েছে, নৌপথ সচল রয়েছে, পাশাপাশি নতুন করে যে রেল সংযোগ যে পথটি চালু হয়েছে, এই 3টি পথ যদি সমানভাবে আমরা ব্যবহার করতে পারি তবে মোংলা বন্দর কিন্তু আগের সেই মোংলা বন্দর থাকবে না, এটি কিন্তু আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে। এই যে 3টি সড়ক দিয়ে যদি পণ্য আনা নেওয়া করা যায় তাহলে ব্যবসায়ীদের একদিক যেমন সময় সাশ্রয় হবে, পাশাপাশি তারা বেশি লাভবান হবে। এর সাথেই কিন্তু বন্দরও তাদের যে রাজস্ব তা কিন্তু আয় করতে পারবে। তবে যেই লক্ষ্যমাত্রা তারা অর্জন করেছে বন্দর কর্তৃপক্ষ, আগামী অর্থ বছরের মধ্যে সেই লক্ষ্যমাত্রা দ্বিগুণ হবে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ব্যবসায়ীরা যে কথাটি বলেছে যে এই ব্যবসার সুযোগ সুবিধা মোংলা বন্দর দিয়ে আগের তুলনায় করে অনেকটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি জাহাজ পণ্য আমদানি রপ্তানির কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। রপ্তানি আয়ের রেকর্ড করেছে কুমিল্লা ইপিজেড। টানা 2 বছর পতনের পর গেল অর্থ বছরে রপ্তানি হয়েছে 90 কোটি 20 লাখ ডলারের পণ্য। কর্তৃপক্ষ বলছে বন্দর নগরীর কাছাকাছি হওয়ায় এই ইপিজেডে বিনিয়োগে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। ইপিজেডটির পুরো সম্ভাবনা কাজে লাগাতে প্লট সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। কুমিল্লার দক্ষিণ চরথা এলাকায় 2000 সালে গড়ে তোলা হয় এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড, যেখানে 46টি প্রতিষ্ঠানে কাজ করছেন 50,000-এর বেশি কর্মকর্তা কর্মচারী। তথ্য বলছে 2021-22 অর্থ বছরে কুমিল্লা ইপিজেড থেকে 81 কোটি 48 লাখ ডলারের পণ্য রপ্তানি হওয়ার পর টানা 2 বছর কমে নামে 71 কোটি 14 লাখ ডলারে। তবে গেল বছর ব্যাপকভাবে ঘুরে দাঁড়ায় রপ্তানি আয়ের পরিমাণ থেকে 90 কোটি 20 লাখ ডলারে, যা এই ইপিজেডে কোনো এক অর্থ বছরে সর্বোচ্চ রপ্তানি আয়। স্বল্প বেতনে দক্ষ কর্মী পাওয়ায় এই রেকর্ড গড়া সম্ভব হয়েছে বলে মনে করেন ইপিজেডে বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানগুলোর দেওয়া ফ্রি স্কুলিং, স্বাস্থ্যসেবা, উৎসব ভাতা, হজ করার সুযোগ সহ বহুমুখী প্রণোদনায় খুশি শ্রমিকরা, যা বাড়িয়ে দিচ্ছে তাদের কর্মদক্ষতা। আমাদের অনেকগুলো সুবিধা আছে, বাৎসরিক আমাদের একটা উৎসব হয়, এগুলোর মাধ্যমে আনন্দ পাচ্ছি আমরা, এগুলো উপভোগ করছি। কর্তৃপক্ষ বলছে বন্দর নগরীর কাছাকাছি হওয়ায় কুমিল্লা ইপিজেডে বিনিয়োগে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। কুমিল্লা ইপিজেড ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি অবস্থিত হওয়াতে বিনিয়োগকারীরা কিছু সুবিধা ভোগ করতেছেন, কারণ এখান থেকে পণ্য চট্টগ্রাম পোর্টে এক্সপোর্ট করতে সময় ঢাকার তুলনায় কম সময় লাগে। সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে পারলে এই ইপিজেড জিডিপিতে আরো বেশি অবদান রাখতে পারবে বলে মত অর্থনীতিবিদদের। এইটাকে কিভাবে আরো অর্থনৈতিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সেই জায়গাতেও যদি সরকার পরিকল্পিতভাবে দৃষ্টিপাত করে তাহলে আমি মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে ভিশন সেদিকে আমরা এগিয়ে যেতে পারবো। কুমিল্লা ইপিজেড থেকে উৎপাদিত তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান সহ পৃথিবীর অন্তত 15টি দেশে রপ্তানি হয়। সময় সংবাদ, কুমিল্লা। গ্যাস সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়ার রিফুয়েলিং স্টেশনগুলো। ক্ষুব্ধ পরিবহন মালিক শ্রমিকরা বলছেন পাম্পগুলো থেকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে স্বাভাবিকভাবে যানবাহন পরিচালনা করতে পারছেন না তারা। তবে পাম্প মালিকদের দাবি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে সিএনজি পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হৃদয়পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলরত লোকাল বাস, ট্রাক, দূরপাল্লা মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাগুলো শতভাগ সংকুচিত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে চলাচল করে। কিন্তু গ্যাস সংকটের কারণে জেলার 5টি সিএনজি গ্যাস পাম্পের অবস্থা অনেকটাই নাজুক। টানা 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল পাম্পগুলো। এখন সপ্তাহে 2 দিন শুক্র শনিবার ব্যতীত বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি পাম্পগুলো। এতে পরিবহন মালিক শ্রমিকরা পড়েছেন বিপাকে। তারা বলছেন সিএনজি পাম্প প্রায় বন্ধ থাকায় তারা নিয়মিত গাড়ি চালাতে না পেরে লোকসানে পড়েছেন। বিগত অনেক দিন যাবত এই কষ্টে ভুগতেছি আমরা। অন্য অন্য জায়গায় গ্যাস আছে, বাট আমাদের ব্রাহ্মণবাড়িয়া গ্যাস নাই। মালিকরা টাকা দিতে পারি না, বাল্ব জ্বালাইতে পারতাছি না, এই সমস্যা বেশিরভাগ। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার লোকে যদি না পাই
তাহলে তো আসলে এটার দুঃখের বিষয় আর কিছু জানার নাই। পাম্প মালিক পক্ষ বলছে প্রতিটি সিএনজি পাম্পে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে চুক্তি অনুযায়ী দৈনিক 15 PSI গ্যাস সরবরাহ কথা ছিল, কিন্তু পাওয়া যাচ্ছে 0 থেকে 2 PSI, যা দিয়ে পরিবহনের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয়। এজন্য যন্ত্রাংশ বিকল হওয়ার আশঙ্কায় পাম্পগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গ্যাস ফিল্ডের সাথে যে চুক্তি 15 পিস পাওয়ার কথা, আমরা এতদিন এর আগে প্রায় 2-3 বছর আগে প্রচুর পাইছি, কিন্তু এই যাবৎ এখন পর্যন্ত 0 PSI গ্যাস পাই। এই কারণে আমরা চালাই প্রচুর লস, মেশিন লস, তারপরে মালিক লস, এই কারণে আমরা চালাইতে পারতেছি না। গত 1 মাস থেকে আমাদের দিনের বেলা গ্যাস সাপ্লাই বন্ধ, টোটাল বন্ধ, শুধু রাত্রে সেল করতে পারি। এখন এই অবস্থা হলে আমাদের একবারে বন্ধ করে দিতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্য সব খারাপ অবস্থা। তবে জেলা সিএনজি পাম্পগুলোর সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। বৃহৎ গ্রাহকরা যাতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পায়, সেই জন্য এদের জন্য ডেডিকেটেড লাইন আমাদের নির্মাণের পরিকল্পনা চলতেছে আর কি। জেলার 5টি সিএনজি গ্যাস পাম্প থেকে দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার যানবাহনে গ্যাস সরবরাহ করা হয়। এজন্য গ্যাসের প্রয়োজন হয় 10 থেকে 12,000 কিউবিক মিটার, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6,000 কিউবিক মিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। মাইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ অন্য সব অভয়াশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এর মধ্যে জাল ও নৌকা মেরামত সম্পন্ন করেছেন তারা। প্রশাসনের দাবি, অন্য বছরের চেয়ে এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্যবিজ্ঞানীরা বলছেন, ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদী পাড়ের উত্তরে শাকনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। এতে শঙ্কায় জেলেরা, তবুও আশা ছাড়েননি তারা। অভিযানের পরে যদি নদীতে যাই তাহলে আমরা ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। লক্ষ মন ডাটকা ধরা হয়েছে, মাছটা থাকবো থেকে ডিম ছাড়ার মতো কোনোটা আছে, কোনোটা ডিম ছাড়ার মতো নাই। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দিয়ে বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবারের কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর জাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে, তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিক মতো জাটকা ঠিক মতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মাইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 1.5 লাখ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার হোসেন জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, মাইলিশ রক্ষায় নদী এবং সমুদ্রে 4 অক্টোবর থেকে যে নিষেধাজ্ঞাটি জারি করেছিল সরকার, সেটি শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এরপর থেকে সমুদ্র নদীতে মাছ শিকারে আর কোনো বাধা থাকবে না, যার ফলে এখন এই মুহূর্তে সমুদ্র উপকূলে ব্যাপক প্রস্তুতি চলছে যাতে রাত 12টা শেষ হতেই তাৎক্ষণিকভাবে নদীতে মাছ শিকারে নামতে পারেন জেলেরা। সে লক্ষ্যেই কিন্তু প্রস্তুতি চলছে এবং আমরা দেখেছি গত 2-3 দিন ধরেই কিন্তু জেলে পল্লীগুলো এবং মৎস্য ঘাটগুলো প্রাণ ফিরে পেয়েছে, কর্মচাঞ্চল্যতা ফিরেছে, যেটি আমরা দেখেছি গত 22 দিন ধরে একেবারে শুনশান নীরবতা ছিল জেলে পল্লীগুলোতে। সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু জেলে পল্লীগুলো সরগরম হয়ে উঠেছে। অর্থাৎ নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা একেবারে বেকার ছিল, হাত পা গুটিয়ে তারা ঘরে বসেছিল। এখন কিন্তু সেসব জেলেরা আবার সেই তাদের চিরচেনা সেই জায়গা মৎস্য ঘাটগুলোতে ফিরে এসেছে এবং জেলেরা বলছেন যে সমুদ্রে যেহেতু মাছ শিকার শুরু হচ্ছে, তারা প্রত্যাশা করছেন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এবার ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়বে এবং তা দিয়ে তারা পেছনের যে ক্ষতি সেগুলো পুষিয়ে উঠতে পারবে। তারা বলছেন যে আবহাওয়া যদি অনুকূলে থাকে সেক্ষেত্রে তাদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়বে এবং রূপালী ইলিশ ধরা পড়ার কারণে উপকূল জুড়ে একটা মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। জেলেরা এবছর যেই
ধাক্কার মধ্যে পড়েছিল সেটি হলো একের পর এক নিষেধাজ্ঞা, তার পাশাপাশি আবহাওয়া, বৈরী আবহাওয়া। মূলত প্রতিকূল আবহাওয়ার কারণেও জেলেদের বড় ধরনের ধাক্কা পোহাতে হয়েছে, যার কারণে অনেক জেলেই কিন্তু ঋণগ্রস্ত হতে হয়েছে, যেটি থেকে বেরিয়ে আসার জন্যই জেলেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মাছ শিকারের নিষেধাজ্ঞার সময়কাল শেষ হবে আর কখন তারা কার আগে কে সমুদ্রে নামেন সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু জেলে পল্লীগুলোতে টুনটান শব্দে তারা জাল, সুতো, ট্রলার মেরামত করছিলেন এবং তারা তাদের সব ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা মৎস্য বিভাগের সঙ্গে কথা বলেছি। মৎস্য বিভাগ বলেছেন নিষেধাজ্ঞা এবার অতীতের চেয়ে সবচেয়ে বেশি পালন করেছে জেলেরা এবং মৎস্য বিভাগ এবং প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো ছিল, যার কারণে সমুদ্র নিরাপদ ছিল এবং ইলিশ সঠিকভাবে প্রজনন করতে পেরেছে। অর্থাৎ মা ইলিশ সমুদ্র থেকে উঠে এসে নদীতে যে ডিম ছাড়ে মিঠা পানিতে, সেই ডিম নির্বিঘ্নে ছাড়তে পেরেছে, যার কারণে ইলিশের উৎপাদন আগামী দিনে বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছেন। তো এতটুকু ছিল আমার কাছে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। মৎস্য আহরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 2 মাসের মধ্যেই এই পরিস্থিতি, এতে বিপাকে পড়েছেন জেলেরা। তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাবে বলছে বিএফডিসি। হেফাজত সবুজের তথ্য রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটির ফিশারি ঘাট জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। বিগত বছরগুলোতে এই সময়ে মাছ অবতরণ পরিমাণ ও রাজস্ব মেটাতে রীতিমতো যুদ্ধ করতেন ব্যবসায়ী ও শ্রমিকরা, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। নেই আগের মতো ব্যবস্থা, ঘাটে নেই নৌকা, হাতে গোনা কিছু দেখা গেলেও সেগুলোতে মাছের পরিমাণ অনেক কম। কাপ্তাই হ্রদে জাল ফেলে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। তারা বলছেন আগে একবার জাল তুললে 150 কেজি পর্যন্ত মাছ ধরা পড়তো, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে 1 থেকে 1.5 কেজিতে। মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের 2 মাসের মাথায় এমনটা আগে কখনো ঘটেনি। এতে সংসার চালানো নিয়ে বিপাকে তারা। আধা কেজি মাছ পাইছি 6-7 জন মাসে, এই মাছ পাওয়া কেমন আমরা বাঁচবো? মাছ পাওয়া যায় না, টাকা পয়সা ইনকাম হয় না। জাল এখানে মারলে অন্য জায়গায় নিয়ে তুলতে হয়, স্রোতের কারণে জালটা নিয়ে যাই। ব্যবসায়িকভাবে জেলারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। তবে নিষেধাজ্ঞাকালীন সুফল ভবিষ্যতে মিলবে আশা বিএফডিসির কর্মকর্তার। এই মুহূর্তে আমরা মাছের পরিমাণটা একটু কম হলেও এটা কিন্তু একদিক দিয়ে ভালো, এই জন্য কারণ মাছটা একটু বেশি সময় পাচ্ছে বাড়ার জন্য। তো এই যে মাছটা ছোট অবস্থায় আছে এখন, সেটা 1 সপ্তাহ পরে আর একটু বড় হয়ে এটা ধরা পড়বে। এতে কিন্তু জেলে, মৎস্য ব্যবসায়ী এবং বিএফডিসি সকলেই কি উপকৃত হবে। বিএফডিসির তথ্য মতে গত অর্থবছরে জেলার বিভিন্ন কেন্দ্রে 8492 মেট্রিক টন মাছ অবতরণ হয়, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল 18,56,00,000 টাকা। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন এসময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এসময় বাণিজ্য। বগুড়ার মহাস্থানগড় হাটে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে, তবে সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি। ভোরের আলোয় শুরু হয় হাটের কর্মযজ্ঞ। ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা সহ নানা শীতকালীন সবজি উঠেছে হাটে, তবে দামে বেশ চড়া। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 140 টাকা। এছাড়া গাজর 100, টমেটো 110, ফুলকপি 55, করলা 80, পটল 35 এবং মূলা 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, বৈরী আবহাওয়ায় ফলন কম হওয়ায় আগাম জাতের সবজির সরবরাহ কম। তবে নভেম্বরের শুরু থেকে সরবরাহ বাড়ার পাশাপাশি সবজির দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে মনে করেন তারা। পার্বত্য জেলা বান্দরবানে চলছে জুমের ধান কাটার উৎসব। কাঁধে থুরুং নিয়ে দল বেঁধে জুম থেকে ধান কেটে ঘরে তোলার ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। সবুজ পাহাড় ছেয়ে গেছে সোনালী রঙে, চারিদিকে পাকা ধানের মিষ্টি গন্ধ। কাঁধে থুরুং নিয়ে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত জুমিয়ারা। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা আলী কদম সহ সব উপজেলার একই চিত্র। পাড়ায় পাড়ায় চলছে জুমের ধান কাটার উৎসব। জেলায় উপসি, বিন্নি, গ্যালং, কানভুই সহ বিভিন্ন জাতের ধানের আবাদ করেছেন জুমিয়ারা।
প্রতি বছর এপ্রিল মে মাসে জমি প্রস্তুত করে ধানের বীজ বপন করা হয়, আর 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ধান কাটার উৎসব। দুর্গম পাহাড়ের জমিয়া পরিবারগুলো তাদের উৎপাদিত ধান থেকেই সারা বছরের খাদ্য সংগ্রহ করেন। আবহাওয়া ভালো থাকায় এবছর বাম্পার ফলন হওয়ায় খুশি জমিয়ারা। অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে আর কি। এখন আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক অনেক খুশি। এদিকে ধানের আবাদ বৃদ্ধিতে চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাহাড়িরা এর পাশাপাশি এখানে সারি ফসল হিসেবে আউশের সারি ফসল হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য ফসল চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৭,৩০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11,000 মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বাংলাদেশের এয়ার কেয়ার ক্যাটাগরির বাজার প্রতিনিধিত্বকারী ব্র্যান্ড অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার বাজারে এনেছে ফ্রেশ লেমন এবং ওয়াইল্ড ল্যাভেন্ডার। এস.সি. জনসনের নতুন 2টি ভ্যারিয়েন্ট ঘরে আনবে আরও সতেজতা, প্রশান্তি ও মনোরম ঘ্রাণের ছোঁয়া। উজ্জ্বল লেবুর ঘ্রাণে ভরপুর ফ্রেশ লেমনে রয়েছে হালকা ফুলের সুবাসের ছোঁয়া, যা ঘরে এনে দেয় প্রাণবন্ত, প্রশান্ত ও সতেজ অনুভূতি। আর ওয়াইল্ড ল্যাভেন্ডারে রয়েছে জুই, ল্যাভেন্ডার ও ভ্যানিলার মিশ্রণে তৈরি রোমান্টিক সুবাস, যা আপনার ঘরকে করবে আরও পরিশীলিত ও প্রশান্তিময়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান, কান্ট্রি ম্যানেজার এম শাফায়েত ইউসুফ, হেড অব মার্কেটিং সুকুমার সরকার, হেড অব সেলস মোহাম্মদ আলী এবং হেড অব ইমার্জিং বিজনেস মুস্তফা সাদিক। এবার মুক্তবাজারের খবর। ট্রাম্প শি জিনপিং এর বৈঠকের প্রভাব পড়েছে বিশ্বের খাদ্যপণ্যের বাজারে। শনিবার বেড়েছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম, ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দরও, তবে নিম্নমুখী পাম ক্যানোলার দাম। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রাম্প শির বৈঠকের খবরে আবারও চাঙ্গা হয়ে উঠেছে সয়াবিন বীজের বিশ্ববাজার। ট্রেড ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে প্রায় 3% বেড়ে শনিবার প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $10.42। ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম 1 মাসে 6.11% বেড়ে প্রতি টন এই ভোজ্য তেল বেচাকেনা হয়েছে $1,476। কমতির দিকে পাম তেলের দরও, একদিনে প্রায় $12 কমে গিয়ে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে $1,046.65। মাস ব্যবধানে কমেছে প্রায় 0.45%। 1 মাসে 0.34% কমে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $440.93। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। কানাডার শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে বিজ্ঞাপনে নেতিবাচকভাবে উপস্থাপন করায় এমন সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রিগান ফাউন্ডেশন। আবারও উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন অটোয়া বাণিজ্য সম্পর্কে। কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। বলেন, জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। কানাডার শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায়, যা ট্রাম্পের মতে প্রতারণামূলক প্রচারণা। এদিকে রিগান ফাউন্ডেশন এক্সে জানায়, বিজ্ঞাপনটিতে 1987 সালে দেয়া প্রেসিডেন্ট রিগানের আসল ভাষণকে বিকৃত করে অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানায় ফাউন্ডেশনটি। অন্যদিকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনটির পক্ষে বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জানাতে সব ধরনের সম্ভাব্য উপায় ব্যবহার করা হবে। অন্তরা সেন, সময় সংবাদ।
H-1B ভিসার এককালীন আবেদন ফি $1 লাখ নির্ধারণের পক্ষে আদালতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই কথা জানান হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তার দাবি, যুক্তরাষ্ট্রে বহুদিন ধরেই এই ভিসার অপব্যবহার হয়ে আসছে। মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়া এই ব্যবস্থাটি পুনর্গঠন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিতে 1990 সালে চালু হয় H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার আবেদনকারীদের এককালীন $1 লাখ ফি দিতে হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর এই ফি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হয়। উড়োজাহাজ উৎপাদন শিল্পে বড় ধরনের ছন্দপতন দেখা দিয়েছে। উৎপাদনকারীরা ব্যর্থ হচ্ছেন চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান দিতে। ফলে অপেক্ষাকৃত নতুন উড়োজাহাজের ইঞ্জিন সহ যন্ত্রাংশ খুলে অন্যটি মেরামত করতে হচ্ছে। এতে প্রতিদিনই আকাশে কমছে উড়োজাহাজের সংখ্যা। এর জেরে উড়োজাহাজ পরিবহনে অস্থিরতা ও টিকিটের দাম লাগাম ছাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল স্পেনের পূর্বাঞ্চলের ক্যাস্তোরিন বিমানবন্দর। এবার সেটিকে পরিণত করা হয়েছে উড়োজাহাজের সমাধিস্থলে। হ্যাজমার্ট স্যুট পরা কর্মীরা প্রায় নতুন এক এয়ারবাসের বিভিন্ন অংশ খুলে ফেলছেন। উড়োজাহাজগুলোর ইঞ্জিন সহ ব্যবহার উপযোগী যন্ত্রাংশ রেখে বাকি অংশ ফেলে রাখা হচ্ছে পরিত্যক্ত স্থানে। এ তালিকায় রয়েছে মাত্র 5 থেকে 6 বছর ব্যবহার হওয়া উড়োজাহাজও। এসবের মূলে রয়েছে বিশ্বব্যাপী বিমানের চাহিদার বিপরীতে নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের ঘাটতি। ফলে যেসব বিমান 20 বছরের বেশি সময় চলার কথা, সেগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে 5 থেকে 6 বছরেই চলাচলের উপযোগিতা হারাচ্ছে। এতে করে লাগামহীনভাবে বাড়ছে উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের দাম। এমনকি কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দামই হয়ে উঠছে গোটা উড়োজাহাজের চেয়ে বেশি। কোভিড পরবর্তী সময়ে বিমানের উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহে দেখা দিয়েছে মারাত্মক ঘাটতি। ফলে কোম্পানিগুলো তুলনামূলক নতুন উড়োজাহাজ খুলে ইঞ্জিন ও যন্ত্রাংশ বাজারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইঞ্জিন নির্মাতা প্রাটো অ্যান্ড হুইটলির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিলম্বই এই সংকটের মূল কারণ। এর ফলে মাত্র 6 বছরের পুরনো বিমানও ভাঙা পড়ছে। ইঞ্জিন খুলে তা রক্ষণাবেক্ষণের পর অন্য বিমানে বসানো হয় অথবা যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হয়। কিছু ক্ষেত্রে ইঞ্জিনের দাম গোটা উড়োজাহাজের দামের চেয়ে বেশি। এয়ারলাইনগুলো একটি উড়োজাহাজকে বাঁচিয়ে রাখতে অন্য একটিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। চাহিদা ও উৎপাদনের ঘাটতি কাটানো সম্ভব না হলে আগামী কয়েক বছরে আকাশপথে টিকিটের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক উড়োজাহাজ বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসকাউন্ট টোপে বিমানের টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ। সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। নীতিমালার অভাবে প্রতারণা বলছেন সংশ্লিষ্টরা। এবং রফতানি আয় রেকর্ড করেছে কুমিল্লা ইপিজেড। বিনিয়োগে আগ্রহ বাড়ছে উদ্যোক্তাদের। খুশি শ্রমিকরা। সম্ভাবনা কাজে লাগাতে প্লট সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ দর্শক। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।